हाँ मैं गलत, गलत मेरी बातें, गलती से ही दुनिया बनी, पूरा सही कोई नहीं है, ले ले मेरी चेतावनी। दिल में जो आए आज हो जाए, दिल में जो आए आज हो जाए, स्टेज लगा है बड़ी जगह है, डू इट विथ अ ट्विस्ट। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে আমাকে পুরনো ফর্মে দেখে তোমাদের হয়তো ভালো লাগছে। তো গতকালকে একটা ভিডিও করেছিলাম যেখানে কিনা প্রচুর মানুষের প্রচুর রকমের ভ্যারাইটি মেসেজ মতামত পেয়েছি, ভ্যারাইটি রকমের মতামত পেয়েছি। তো সেই জায়গাটা তো অবশ্যই ক্লিয়ার করব। আফটার অল ইটস অল অ্যাবাউট ভিউজ। ভিউজের জন্যই তো সবকিছু হয়। আর ভিউজ কোথা থেকে আসে, কারা দেয়? ভিউয়ার্সরা ভিউজ দেয়। তো সেই জায়গাটা, প্রশ্নটা যখন পুরোপুরি ভিউয়ার্সদেরকে নিয়েই হচ্ছে, ভিউয়ার্সদেরকে নিয়ে কন্টেন্ট করছি, তাই না? তো তাদেরকে নিয়ে তো অবশ্যই মতামত বানতা হয়। প্রথমে বলবো একটা কথা, যেই আমার একটা ডিসিশনে আমার অনেক মানে কি বলবো, ভীষণ পরিমাণে শক্ত সাপোর্টার, বলে না, প্রচন্ড পরিমাণে শক্ত সাপোর্টার, তারা আমার এই ডিসিশনটাকে হঠকারী সিদ্ধান্ত এবং ভুল ডিসিশন এই সমস্ত বলছে আর কি। সেটা কোন ডিসিশনের কথা? সেটা হচ্ছে টাকা ফেরত দেওয়া। 1000 টাকা আমি একটা ক্রিয়েটারকে ফেরত দিয়েছি, সেটা তোমরা সবাই জানো। আমি কমিউনিটিতেও দিয়ে দিয়েছিলাম যে আমি ফেরত দিয়েছি। অবভিয়াসলি সে ফেরত চায়নি। এইবার আমাকে এটা নিয়ে আমার ভীষণ পরিমাণে স্ট্রং সাপোর্টাররা, বেশ কিছু সাপোর্টাররা, যারা কখনো আমাকে ডিমোটিভেটেড কমেন্ট কখনো করে না, ইভেন এখনো পর্যন্ত করছে না, বাট তারা আমার এই ডিসিশনের সঙ্গে একেবারেই যে সহমত নয় সেটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এবার আমি হঠকারী সিদ্ধান্ত নিই, সেটা মনে পুরো ওয়াইটি জেনে গেছে, কিন্তু তার পেছনে যে ভীষণ পরিমাণে ইমোশনাল অ্যাটাক কাজ করে সেটাও আশা করি সবাই জানে। হঠাৎ করে শুধু এত বড় একটা জিনিস করে দিল, কাজ করে দিল 2 বছর পরে। 2 বছর ধরে কি যাকে আমি টাকা ফেরত দিয়েছি সে কি আমাকে নিয়ে অহেতুক অ্যাটাক করে ভিডিও বানায়নি? অনেক বানিয়েছে, অনেক বানিয়েছে। কিন্তু এখন কেন? যেহেতু বিষয়টা নিয়ে এখন নতুন করে কুড়কুড়ি উঠছে, তার জন্য এই বিষয়টাতে হাত ধোয়ার চেষ্টা করছে কে? এই প্রফেশনাল ক্রিয়েটার, ঠিক আছে, যে কিনা প্রফেশনালিজমের একদম হাই র্যাঙ্কে চাকরি করে। তো সে এই জায়গাটাতে প্রচন্ড পরিমাণে আর কি আগুনে বলে না, ঘি ঢালছে, ঘি ঢালার মতন কাজ করছে। এটা হয়তো যারা আমার এই ডিসিশনে অসহমত জানাচ্ছে তারা হয়তো বুঝতে পারছে না যে সুতপা হঠাৎ করে এই কাজটা কেন করলো। ইগনোর করে করেই তো আজকে টিকে রয়েছি। ইগনোর যদি করতে না পারতাম, হয় আমি ইউটিউব ছেড়ে পালিয়ে যেতাম, আর নয়তো এরকম গোটা কত কেস কামারি করে বেড়াতাম, তাই না? ইগনোর যদি করতে না পারতাম। ইগনোর একটা টাইম পর্যন্ত একটা মানুষের ব্যক্তিত্বকে ঠিক লাগে যে না, এ ইগনোর করছে এই পর্যন্ত, ঠিক ঠিক আছে ইগনোর করছে, কিন্তু একটা সময় পরে গিয়ে না হাত দেখাতে হয়, হাত দেখাতে হয়। তো আমি সেটাই করেছি। অনেকেই তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ক্রাউড ফান্ডিং বিষয়টা নিয়ে নতুন করে কল্পনা চলছে বিকজ অফ মাই আইফোন, ঠিক আছে? আমি আইফোন কি করে নিলাম, বাথরুম রান্নাঘর করেছি, সেটা নিয়ে তখন কিন্তু এত মানে শোরগোল পড়েনি। আমি আইফোনটা কি করে নিলাম, কেন নিলাম, একটা মিডিল ক্লাস বাড়ির বউ আমি আইফোন নিলাম কি হিসেবে, সেই কারণের জন্যই কিন্তু বিষয়টাকে আবার সরগরম করা হয়েছে, ঠিক আছে? অথচ চশমার দোকানের কেরানি সে দোতলা বাড়ি, দেখার মতন বাড়ি হাঁকিয়ে ফেললো, সেই বিষয়টা নিয়ে সরগরম হতে হতে আবার ধামাচাপা পড়ে গেছে। কারণ সেই চশমার দোকানের কেরানি পদলেহন করতে করতে জায়গা মতন ঢুকে গেছে, একদম বুঝতে পেরেছো তো? পদলেহন করতে করতে জায়গা মতন ঢুকে গেছে, তাই তার জায়গাটা ধামাচাপা পড়ে গেছে। কারণ সে তো এখন চাটুকারিতা করছে, তাই সে এখন তার 7 খুন এখন মাপ। তা আমার আইফোনের দিকে এখন নজর পড়েছে। এই শুনছিলাম না যে ওই চশমার দোকানের কেরানির বউ কাদের সঙ্গে চ্যাট করে তারপরে পয়সা উপার্জন করে? হ্যাঁ, তো তার দিমাগ ওই পর্যন্তই চলবে। তো যাই হোক, এবার আবার ব্যাক টু দ্য আমার নিজস্ব পয়েন্ট। সেটা হচ্ছে এই যে আমি টাকা কেন ফেরত দিলাম। এই কয়েক দিনে এই যে আমি যেই দুটো ভিডিও অ্যাবাউট মাই ফ্যামিলি করেছি, সেই দুটো ভিডিও নিয়ে প্রচুর ভিডিও নেমেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই 2 দিন ধরে আমাকে নিয়েই কিন্তু ভিডিও করেছে, হুইচ ইজ গুড, তাই না? যেটা কিনা ভালো। কারেন্টটা গেল, দাঁড়াও, আমি এর জন্যই এটা দিয়ে রেখেছিলাম, ইনভার্টারের সুইচটা দিয়ে রেখেছিলাম। তো যাই হোক,
সেই পর্যন্ত কোনো রকম কোনো আপত্তি নেই, আরো 10 দিন চলুক, যদি চালাতে পারে, যদি দর্শক খায় তাহলে আরো চালাক, কোনো অসুবিধা নেই। অহেতুক নিজের নোংরা মাইন্ড ঢুকিয়ে তারপরে অ্যাটাক করা, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? আমি মিঠুদির ছেলেদের জন্য কেন মাফলার আনলাম, কেন আমার হাত থেকে সোয়েটার উঠলো না বাচ্চা দুটোর জন্য, সেটা নিয়েও প্রশ্ন করেছে। এই যে যাকে মানে প্রফেশনাল ক্রিয়েটার আর কি, সে প্রশ্ন তুলেছে। তোমরা ভাবো এত দূর থেকে জিনিস আনা, এত দূর থেকে জিনিস আনা একটু যদি ছোট বড় হয়ে যায়, আমি কি পাল্টাতে আবার দার্জিলিং ছুটবো? এটা কমন সেন্স, এটা একটা কমন সেন্স। এই সেন্স যার না থাকে আর থেকেও যে চাপা দিয়ে রাখে, সে হচ্ছে ধুরন্ধর জানোয়ার টাইপের, সে হচ্ছে জানোয়ার টাইপের, যার মাথা কিনা এত ধুরন্ধর ভাবে চালিত হয়। হ্যাঁ, আজকে আমার বোনের মেয়ে, সে হচ্ছে তোমার ছোট 2 বছরের, একটা আইডিয়া করে নিয়ে আসলাম। আজকে আমার ছোট বোন, আমার ছোট বোনের জন্য আমি একটা পঞ্চু নিয়ে এসেছি, ওটা ওর বড় হয়েছে, ওটা ওর বড় হয়েছে, বুঝতে পেরেছ? এবার আমি আর আমার ভাগ্নি, আমরা দুজন, আমাদের দুজনের একই কুর্তি পরলে আমাদের হয়ে যায়, ঠিক আছে? আমার বোনের যা চেহারা ছিল সেখান থেকে ও জিম টিম করছে, একটুখানি হালকা হয়েছে, তার জন্য ওর বড় হয়ে গেছে। এবার আমার আর আমার ভাগ্নির চেহারা সাইজ সেম। আমার জন্য যদি আমি একটা কিছু কিনি, সেটা যদি বডি ফিটিংসও হয়, সেটা আমার ভাগ্নির হয়ে যাবে খুব খুব, মানে কি বলবো, ভালোভাবে আর কি। আমি আমাকে দিয়ে আমার ভাগ্নির জন্য একটা জিনিস আনতে পেরেছি, আমার ভাগ্নিটা ঠিক হয়েছে। আমার হাজবেন্ড ওখানে উপস্থিত ছিল, আমার হাজবেন্ডকে মাপ গায়ে দিয়ে আর কি, তারপরে সোয়েটারটা নিয়েছি, ওটা ঠিক আছে। বাট ভাগনার জন্য এনেছি যেটা, সেটা ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? অত দূর থেকে কি আমি এবার পাল্টাতে যাব? এই কারণের জন্য আমি ওদের জন্য দুটো মাফলার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিফট হয়, গিফট তো গিফটই হয়। আমি যখন যাই, আমি ওদের কথা সব সময় মাথায় রাখি, ওদের পরিবারের লোকজনের কথা মাথায় রাখি। এর আগে যখন দীঘায় গেছি তখনও তোমরা দেখেছো। এছাড়াও আমি বাইরে গেলে পরে ওদের জন্য টুকটাক নিয়ে আসি, যেটা কিনা মানে ক্যামেরাবন্দি আমি করি না, আমার অপছন্দ ওগুলো ক্যামেরাবন্দি করা। যেহেতু আমি একটা জায়গায় গেছি, কেনাকাটা করেছি, কার জন্য কি কিনেছি না কিনেছি, যেরকম দীঘায় গিয়ে ভিডিও করেছিলাম সেরকম একটা ভিডিও করেছি। সেখানেও এই মহিলাটি এই টাইপের কমেন্ট করেছে। বলো তো, এটা কি কোনো কমেন্ট? আজকে মন্দিরা রূপোর জিনিস দিচ্ছে, সেটা নিয়ে যারা যারা ক্রিটিসাইজ করেছে, সেটা কি আদৌ ক্রিটিসিজমের কথা ছিল? আমি আমার পছন্দ করে একটা গিফট দিয়েছি, তাই না? সেখানে মানুষ ভালোবাসা দেখে, সেখানে যে গিফট দিচ্ছে তার মোটিভেশন যে দেখে না, তার কি সে কি মানে মাথার মধ্যে নিয়ে আমাকে গিফটটা দিয়েছে, সে এই বিষয়টা নিয়ে যেভাবে সে নোংরা হয়। আজকে আমি ধরো একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, যেখানে লৌকিকতা নিয়ম আছে, মানে এখন আছে না লৌকিকতা বারণ, এখন ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে লৌকিকতা বারণ থাকে, তবুও এখনো কোনো কোনো বাড়িতে আমরা গিফট নিয়ে যাই। তো আমি কি নিয়ে যাচ্ছি সেটা তো অবশ্যই আমার মানসিকতার ব্যাপার, কিন্তু আমি কি নিয়ে যাচ্ছি সেটা নিয়ে যে কালচার করবে তার মানসিকতা আমার থেকেও ছোট, আমি এটাই মনে করি। আজকে তোমাদের একটা কথা বলি, আমি যখন মিট আপ রেখেছিলাম, এই প্রফেশনাল ক্রিয়েটার ওখানে গিয়ে কি তাণ্ডব করেছিল সেটা তো তোমরা দেখেছো। এত মানুষ আমরা উপস্থিত ছিলাম, ওখানে অনেক ক্রিয়েটারও ছিল, এত প্রফেশনাল ক্রিয়েটার কেউ হয়ে পারেনি যেই নোংরা প্রফেশনালিজম আমরা এর থেকে দেখেছি, ঠিক আছে? তো সেই সময় সে কি নিয়ে গিয়েছিল দেখো, ওখানে অনেকেই উপস্থিত ছিল, কে কোন গিফটটা নিয়ে এসেছে আমার তো আর মনে থাকার কথা না। এবার একটা হুডি আমি পেয়েছিলাম, আমাকে সেই হুডিটা রিঙ্কু দিভাই দিয়েছিল, আমি পরে আমার বরের কাছ থেকে জানতে পারি, আমি জানতাম না। এবার আমি ভেবেছি কি এই হুডিটা মনে হয় এই প্রফেশনাল ক্রিয়েটার দিয়েছে। এবার সবার নাম্বার তো আমার কাছে নেই, এবার যার যার নাম্বার ছিল, এবার কেউ কেউ জিনিস দিয়েছে, যেমন প্যাশন উইথ মুন, সেই মুন আমাকে দিয়েছিল, একটা শাড়ি দিয়েছিল আর একটা কানের দুল দিয়েছিল। তারপরে ওর সঙ্গে এসেছিল মৌ, সে আমাকে কি দিয়েছিল আমি জানি। এবার ক্রিয়েটাররা কি কি দিয়েছিল সেটা আমার একটুখানি মনে আছে। এবার আমি এই প্রফেশনাল ক্রিয়েটারকে ফোন করেছিলাম যে হুডিটা কি তুমি দিয়েছো? বলছে না না, আমি একটা বিছানার চাদর দিয়েছি। হয়ে গেছে, মিটে গেছে। সে আবার পরবর্তীতে কি করেছে, আমাকে একটা ডিনার সেট পাঠিয়েছে। হ্যাঁ, এটা এই এখন বললাম, কেন বলো তো বললাম, কারণ এই যে উপহার নিয়ে, গিফট নিয়ে যার মনের মধ্যে এত নোংরা চিন্তাভাবনা ঘোরাফেরা করে, তার কাছ থেকে এইরকম একটা গিফট এসেছে, সে কোন মনোভাব নিয়ে আমাকে পাঠিয়েছে আমি এখন শুধু তাই ভাবছি। এগুলো কি কন্টেন্টের মধ্যে পড়ে? যে কিনা প্রফেশনালিজম মেনটেন করে, যে কিনা প্রফেশনাল বলে নিজেকে মনে করে,
তার মুখে এই সমস্ত কথা কি মানায়? কে কাকে গিফট দিচ্ছে, তোমার হাত থেকে এটা ওঠে না সেটা ওঠে না, এটা কি কেউ কাউকে শিখিয়ে দেয়? হ্যাঁ, এ তো গেল নর্মাল কথা। তারপরে তো আরো একটা কথা বলেছে যে সে নাকি আমাকে ফোন করবে, সেটা নাকি আমি রেকর্ড করে ছেড়ে দেব। তো যাই হোক, মানুষকে ছোট করছি না, কিন্তু চিন্তা ভাবনা যার ছোট তাকে তো একটুখানি বলতেই হয়। এ তো গেল কথা। যারা তোমরা বলছো যে কেন আমি টাকাটা ফেরত দিলাম, তোমাদেরকে একটা কথা বলি, এই অপমানই কিন্তু প্রথম অপমান নয়। এর আগেও কিন্তু মিনার ব্যাপারটা নিয়ে আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করেছিল এই ক্রিয়েটারটা, এই মহিলা ক্রিয়েটার আমাকে খুব বড় একটা অপমান করেছিল। যখন আমি মিনাকে বলছিলাম যদি তুই সত্যিই বাচ্চা নিতে চাস, কারণ আমরা তো ভেবেছিলাম যে মিনা সত্যি তার বাচ্চাকে নিতে চায়, সেই কারণের জন্য মিনাকে আমি বারবার বলেছিলাম যে তুই যেই পথে এগোচ্ছিস সেই পথে কিন্তু তুই বাচ্চা ফেরত পাবি না, পাবি না, পাবি না। তোকে আমি বলে দিচ্ছি, কারণ তোর ভিডিও এরকম অনেকেই দেখে যারা কিনা আমার সঙ্গে যুক্ত আছে। তো তুই এসডি অফিসে যা, এই ধরনের যেই স্টেপ নিলে বাচ্চা অ্যাকচুয়ালি তুই ফেরত পাবি সেই কাজটা কর। এই কথাগুলো যখন আমি ভিডিওতে বলেছিলাম, এই যে প্রফেশনাল ক্রিয়েটার সে কি বলেছিল, আমি মুহুরি, আমি ক্লায়েন্ট ধরতে বসেছি, মিনার চিন্তা ভাবনা করার জন্য মিনার বাবা মা রয়েছে, আমি কি মিনার গার্জিয়ান, এইরকম ভাবে অ্যাটাক করে কথা বলেছিল। বুঝতে পেরেছ? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বেশ কিছু ভিউয়ার্স আমার এই ক্রিয়েটারের ভিডিও দেখে আমাকে এটা বলেছিল যে ওর ভিডিও দেখে মনে হচ্ছে যে ও তোমাকে টাকা দিয়ে হেল্প করে পস্তাচ্ছে, তুমি ওর টাকাটা ফেরত দিয়ে দাও। শুধুমাত্র ভিউয়ার্সদের কথায় আমি যে টাকা ফেরত দিয়েছি তার জন্য কিন্তু না। বেশ কয়েকদিন ধরে আমি সবার ভিডিও দেখছি, আমি তো ভিডিও করছি না, ভিডিও দেখছি, কিন্তু ভিডিও করতে করতে নিজেকে এমন বড় মহানায়িকা ভাবা শুরু করেছে যেন সেই এখানকার হত্যাকর্তা বিধাতা। সে ঠিক আছে, নিজেকে প্রায়োরিটি দেওয়া ভালো, লাভ ইয়োর সেলফ, কিন্তু তাই বলে অন্যকে নিয়ে নয়, অন্যকে নিয়ে এরকম করাটা সাজে না। আর বুঝতে পারছিলাম, দেখছিলাম যে সত্যি টাকা দিয়ে মনে হয় পস্তাচ্ছে। মুখে কি চাওয়া লাগে? মুখে তো চাওয়া লাগে না। তাই ভাবলাম ফেরত দিই। বিশ্বাস করো, এরকম যদি কেউ আমাকে টাকা দিয়ে তোমরা পস্তাচ্ছ বলে মনে করো, এসো যোগাযোগ করো। এই যে যাকে আমি ফেরত দিয়েছি সে বলেছে না যে আমি তো তোমার কাছে চাইনি, তুমি কেন ফেরত দিলে? যখন ফেরত দিয়েছো তাহলে সবারটাই ফেরত দিয়ে দাও। এই ডিসিশনটা তোমার কাছ থেকে আমি শুনতে চাই না, আর আমি তোমার কথা শুনে নেবও না। আমি বুঝে বুঝে মানুষকে ফেরত দেব। যারা মনে করছে যে আমি তাদের সাথে চিটিংবাজি করেছি, যারা মনে করছে যে আমাকে টাকা দিয়ে তারা পস্তাচ্ছে, তারা আমার সাথে যোগাযোগ করুক, আমি তাদের টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে? না তোমার কথায় দেব, না তুমি বলবে সেই কথাতে আমি আর প্ররোচিত হব। এবার আসি, যারা কিনা আমার এই ডিসিশনে অসহমত পোষণ করছো, আমি তাদেরকে বলবো আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। একজন ক্রিয়েটার যার কিনা সংসার জীবন ঠিক যাচ্ছে না, যার কিনা মাথার উপরে অনেক কিছু চলে, মাথার উপরে অনেক কিছু ঘুরছে, এবং নতুন করে তাকে ফাঁসানোর জন্য অনেক রকম টিপস অ্যাপ্লাই করা হচ্ছে এবং টিপস এই ধরনের নোংরা ক্রিয়েটাররা দিচ্ছে। তো আমি মনে করি আমি যা করেছি ঠিক করেছি। হ্যাঁ, হয়তো হঠাৎ করে করেছি, কিন্তু বিষয়টা যে করেছি না, ঠিক করেছি। এই ধরনের মানুষেরা মানুষকে সাহায্য করা থেকে বিরত থাকুক। এই ধরনের মানুষেরা অপর মানুষকে, যে কিনা করেছে, যার জন্য টাকা কালেক্ট করেছিল সেটা করেছে, সেটা দেখার পরেও যারা এই ধরনের কথা বলতে পারে তারা মানুষকে সাহায্য করা থেকে বিরত থাকুক। আজকে টিয়াকে আমি যদি বলে থাকি তাহলে তার পিছনে কারণ আছে, কারণ টিয়া যেই কারণ দেখিয়ে টাকা তুলেছিল সেই কারণটা অ্যাপ্লাই করেনি, তার জন্য তাকে বলার জায়গা আছে। কিন্তু আমি সাথে সাথে সেই কাজটা করেছি। এবং একজন ভিউয়ার আছে রিঙ্কুদি ভাই, যার কিনা কমেন্ট আমি পিন করে দিয়েছিলাম, উনি কিন্তু আমাকে হায়েস্ট সাহায্য করেছিলেন, এবং উনি কোনো এনআরআই নন, উনি ইন্ডিয়া নিবাসী, ওয়েস্ট বেঙ্গল নিবাসী। উনি আমার মিটআপেও এসেছিলেন, উনি আমাকে হায়েস্ট টাকা দিয়েছেন, আমাকে কোনো এনার থেকেও বেশি দেয়নি। ঠিক আছে? এবার কে আমাকে কোথা থেকে দেখছে সেটা তো আর আমি জানি না, কিন্তু উনি, এই যে অনেকে দেখছি লিখছে, অনেক জায়গায় লিখে বেড়াচ্ছে যে এটা তো অন ক্যামেরা, অফ ক্যামেরা প্রমাণ করে দেখাক কেউ। আমি অফ ক্যামেরা কারোর কাছ থেকে 1 পয়সা নিয়েছি, 1 পয়সা, প্রমাণ করে দেখাক। ঠিক আছে? তো আমি যাকে টাকা ফেরত দিয়েছি, আমার মন বলছে আমি ঠিক করেছি, আমার মন বলছে আমি ঠিক করেছি, কারণ সে এরকমটাই প্রিটেন্ড করতে চাইছে যে সে আমাকে টাকা দিয়ে
ভুল করেছে। আর আরো একটা কথা বলি, যেই সময়ে আমি টাকা চেয়েছিলাম সেই সময়ের পরিস্থিতি আমি তোমাদেরকে সবাইকে বলেছি, ঠিক আছে? তারপরে আমি কি সারা জীবন ওই রকম ওই পজিশনেই থাকবো? না আমাকে ওই পজিশনেই থাকতে হবে? আমি তো তারপরে কাজ করেছি। তা আজকে আমি এসে যদি আমার রান্নাঘর, আমার বাথরুম যদি আমি ঠিক করি, তারপরে যদি একটা আইফোন নেই, তার মানে কি আমার নেওয়ার অধিকার নেই? তার মানে আমার নেওয়ার অধিকার নেই? কারণ আমি ওই সময় সাহায্য চেয়েছিলাম তাই। কেউ একজন কমেন্ট করছে তুমি আইফোন না নিয়ে টাকা ফেরত দিতে পারতে। যদি আমার কাছে এসে মানুষে বলে, যারা যারা টাকা দিয়েছে তারা যদি বলে তুমি আইফোন নিয়েছো, তার আগে আমাদের টাকা ফেরত দিতে, বা তুমি, তখন তো আমরা বলিনি যে টাকা ফেরত দিতে দেওয়ার কথা, এখন বলছি তুমি আইফোন যখন নিয়েছো আমাদের টাকা ফেরত দাও, চাক আমি দিয়ে দেবো। যদি এখন নাও পারি সবার টাকা ফেরত দিতে, যখন পারবো আমি তখন ফেরত দিয়ে দেবো। এসে বলুক, ঠিক আছে? তো যাই হোক, এইটা গেল। এত মানে কি বলবো, শক্ত শক্ত ভিউয়ার্স গুলো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আমার এই ডিসিশনটার জন্য। আমি এটা মেনে নিতে পারি না, এবং আমি দায়বদ্ধ তাদেরকে বোঝানোর জন্য যে আমি কেন হঠাৎ করে এই ডিসিশনটা নিলাম। এবং এখনো আমি বলছি যে যদি কারোর মনে হয় যে আমাকে হেল্প করে তারা একটা চিটিংবাজকে হেল্প করেছে, তারা আসুক, আমি ফেরত দিয়ে দেবো। এত বড় কথা এখানটায় বলছি। এখানে কোনো টাকার অহংকার আমি দেখাচ্ছি না, শুধুমাত্র চিটিংবাজ কথাটা আমি নিতে পারবো না, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল একটা কথা। এইবার কালকে একটা লাইভ দেখছিলাম, যেখানে কিনা বলা হচ্ছে ওই চশমার দোকানের নোংরা কেরানিটা আমাকে উদ্দেশ্য করে বলছে যে আমি নাকি কোনো ফ্ল্যাট কিনতে চলেছি। এটা নিয়ে আবার নতুন করে জলঘোলা করা হচ্ছে। ঠিক যেমন 18,000 টাকা কেউ নাকি আমাকে দিয়েছিল এবং সে নাকি আমার কাছে টাকা ফেরত চেয়েছে, আমি নাকি তাকে ব্লক করে দিয়েছি। এখনো পর্যন্ত কোনো প্রমাণ কিন্তু দিতে পারিনি। এখনো পর্যন্ত কোনো ওই জানোয়ারের বাচ্চাটা, ওই কুলাঙ্গারের বাচ্চাটা কোনো রকম কোনো প্রমাণ কিন্তু দিতে পারিনি, অথচ বলে চলেছে। তারপরে নেক্সট কি বলেছে, আমি নাকি একটা ফ্ল্যাট কিনবো, আমি ওই ফ্ল্যাটের চৌকিদার রাখবো ওকে। যেই ফ্ল্যাটটা আমি কিনবো সেই ফ্ল্যাটের চৌকিদার রাখবো ওকে, বুঝতে পেরেছো? আর ওর বউ ওর সাইডে বসে ওই অন্যদের সঙ্গে চ্যাটিং করবে আর পয়সা ইনকাম করে ওই জানোয়ারের বাচ্চার মুখে ছুঁড়ে মারবে। ওর বউ তো তাই করে, বুঝতে পেরেছো? নতবা কেউ তার কাজের জায়গায় এইরকম নোংরামি করতে পারে দিনের পর দিন, বছরের পর বছর, তার যদি ব্যবসা ভালোই চলবে? তো যাই হোক, ওই ফ্ল্যাটের কথাটা বললাম যে ওকে চৌকিদার রাখবো আমি। ভবিষ্যতে যা করব সেটা তোমরা দেখতেই পাবে। তবে আমি অবাক হয়ে যাই, আমি আইফোনটা নেওয়ার পরে মানুষ ভাবছে আমি চিটিংবাজ। মানে আমি নিতে পারবো না, আমি কিছু করতে পারবো না। কোথায় লেখা আছে যে আমি করতে পারবো না? আর আমি তো বলছি বারবার, আরটিআই করুক, জেনে নিক, তারপরে মানুষের। আমি কেন ব্যাংক ডিটেলস দেখাতে যাবো এখানে? দেখাতে যাব? ইউটিউব ব্যাংক ডিটেলস অ্যালাউ করে না, সাথে সাথে ডিলিট করে দেবে আমার ভিডিও। আর আমি এতটাও দায়বদ্ধ নই যে আমার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস আমি এখানটায় শো করব। যারা যারা দেখতে চায় তারা আরটিআই করুক। এতবার করে বলছি, প্রথম থেকে বলছি, তারপরেও কানে ঢুকছে না কথা। তো যাই হোক, করে খেতে হবে তো, একটা জিনিস নিয়ে বাজিয়ে চলতে হবে তো, তো সেটা তো করবে। এবার আসি কিমাদির কাছে। না, তার নাম নিয়ে আমি আর বলবো না। কিমাদির কাছে আসি, কোনো খারাপ নামেও তাকে ডাকবো না, কিমা দিদির কাছে আসি। কিমা দিদি গতকালকে আবারও রাত্রেবেলা আমি আমার ভিডিওর পরে লাইভ করছিল, সেখানে বলছে বহিন রেগে গেছে। বহিন রেগে যায়নি, বহিন তোমার স্বরূপটা আরো ভালোভাবে জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে। আরো ভালোভাবে আমি তোমার স্বরূপটা বুঝতে পেরে গেছি, ঠিক আছে? লজিক দিয়ে ভিডিও করার গুণ তো তোমার কোনোদিনই ছিল না। পয়েন্ট তুলে তুলে লজিক দিয়ে ভিডিও করবে, সেই গুণ তোমার কোনোদিনই ছিল না। তুমি থার্ড ক্লাস মিথ্যে গল্প রচনা করে দর্শকদের মন ভোলাতে জানো, সেই ক্রিয়েটিভিটি তোমার আছে। যেমন কিনা কোর্ট চত্বর থেকে বাচ্চা কিডন্যাপ করে নিয়ে যাওয়ার মতন থার্ড ক্লাস গল্প, যেমন কিনা মিনার তার শ্বশুরবাড়ির এলাকায় এসে পাড়ার লোকজনের কাছে উত্তম মধ্যম মার খাওয়ার গল্প, যেমন কিনা বেচুর পাড়ার লোকজনও নাকি তোমাকে মাথায় করে রাখে, এই ধরনের গাল গল্প, এই ধরনের থার্ড ক্লাস গাল গল্প দিয়ে তারপরে দর্শকদেরকে ভেজিয়ে রাখা, এই ধরনের ক্রিয়েটিভিটি তোমার আছে। কিন্তু পয়েন্ট তুলে তুলে লজিক দিয়ে তুমি কথা বলবে, সেই গুণ তোমার কোনোদিনও ছিল না, থাকবেও না। বরের ঘরে বসে বরকে লোকের সামনে ছোট করে থাকার মানে কি বলবো, গুণ সবার মধ্যে থাকে না। তুমি সেটা করে চলেছো দিনের পর দিন। তুমি একটা কথা বললে কালকে, যে মর্কট বলেছিল যে আমি নাকি আমার বরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা কালীন নাকি ওকে ফোন করেছিলাম।
মানে ও আমাকে ফোন করেছিল, আমি ধরেছিলাম। আরে আমি তো তাও আমার লিগাল স্বামীর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরে গিয়ে ও ফোনটা করেছিল, আমি ধরেছিলাম, এটা তো বৈধ। আর তুমি কি করেছো? তুমি তুমি তো অন্যের সাথে, পরপুরুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে করতে ওই ঝুলন্ত হাতিকে ফোন করেছো। হ্যাঁ, ঝুলন্ত হাতিকে ফোন করেছো। তারপরে তোমার যে পার্টনার, সে তো একেবারে নাম করা, সে আবার বলেছিল পোজ দেখাতে। কোন পোজে তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছো সেই পোজটা পর্যন্ত ঝুলন্ত হাতিকে দেখাতে। হ্যাঁ, মর্কট অনেক কিছুই বলেছে। তুমি ডেইলি পান্থশালায় যাও, হ্যাঁ, গেটে একজনকে দাঁড় করিয়ে রাখো। শোনো, ওই নোংরাটাকে আমি তো অন্তত মাঝখানে আনবো না তোমার সঙ্গে লড়াই করতে, কোনো সময় আনবো না। কিন্তু তোমার প্রয়োজন পড়ে, আজকে যাকে বলছো বুকের খাঁচায় মেরে ভেঙে দেবো, কালকে বলছো হ্যাঁ ও তো বলেছিল। এটা তোমার রক্তের মধ্যে মিশে রয়েছে। এই ধরনের নোংরামো তোমার রক্তের মধ্যে মিশে রয়েছে, তো তুমি নোংরামো করতে থাকো। বুঝতে পেরেছো? আর এখনো পর্যন্ত বলবো যে আমি মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম, কিন্তু বেচু আর্থিক সাহায্য ডাইরেক্ট চাইনি, বাচ্চাকে বিক্রি করে, বাচ্চাকে মেঝেতে, ঠান্ডার মধ্যে মেঝেতে শুইয়ে তারপরে দর্শকদেরকে ম্যানুপুলেট করেছে। একজন আমাকে বলছে ম্যানুপুলেট, ঠিক করে উচ্চারণ করো, ম্যানুপুলেট, ঠিক আছে, ম্যানুপুলেট করেছে। আর আমি ডাইরেক্ট সাহায্য চেয়েছি, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বুঝতে পেরেছো? আর হ্যাঁ, এই যে তুমি ভাইচারা দেখাও না, ভাইয়ের বিরুদ্ধেও তুমি মুখ খুলবে কি করে? নিজের রায়তা ভাইয়ের সামনেও ফেলিয়ে রেখেছো। তোমার ক্যারেক্টার কি তোমার ভাই ভালো মতন জানে। তাই তুমি যদি মুখ খোলো, ওই ভাইও তোমার কাপড় একদম পাটে ভাঁজ করে তোমাকে পরিয়ে দেবে। ভাঁজ করে পরিয়ে দেবে কাপড়। বুঝতে পেরেছো? তার জন্য তুমি ভাইয়ের বিরুদ্ধে মুখ খোলো না, নতুবা ভালোই তো মুখ খুলছো। বেচু বলছো, ফন্দীপ বলছো, হ্যাঁ, দাড়ি কাটছে না সেই নিয়েও তো অনেক বলছো। আসানসোলের বিষয়টা কি করে ঢেকে রেখেছিলে? আসানসোলের বিষয়টা সবার গুরুমা হওয়ার ইচ্ছা না, মাথা থেকে ঝেড়ে ফেলে দেব। শুধুমাত্র মুখ খারাপ করব না, মাথার থেকে ঝেড়ে রেখে দিয়ে আসল অকাত বুঝিয়ে দেব। নেহাতির সম্মান জানাচ্ছিলাম, দিদি রেখেছিলাম, তার জন্য মাথায় চড়ে খিল্লি উড়িয়ে আমার পরিস্থিতিটাকে খিল্লি উড়িয়ে তারপরে বদমাইশি করছিলে না দিনের পর দিন। আজকে সহানুভূতি জানাচ্ছ, পরের বেলায় নিজের সংসারের কেচ্ছা দিয়ে তারপরে খিল্লি উড়াচ্ছ আমার বিষয়টা নিয়ে। লজ্জা করে না? খিল্লি যখন উড়াবে প্রথম থেকেই খিল্লি উড়াও, সহানুভূতি দেখাতে হবে না। তোমার মতন মানুষের সহানুভূতি আমার চাই না। ওই যে ঢেপি করেছিল না তোমার জন্য, তোমার হাজবেন্ডের জন্য রাত্রেবেলা এসেছিল না, তারপরে তার কি প্রতিদান দিলে? যে তার বাড়িতে কি আছে না আছে, তার বাড়িতে একটা খাট, নোংরা চারিদিকে। হ্যাঁ, এই হচ্ছে পরিচয়। সুজাতাদির বাড়িতে গিয়ে খেয়ে এসেছি, সুজাতাদি আমার উপকার করেছে। তারপরে সুজাতাদির আমার উপরে রাগ হয়েছে, হাজার একটা ভিডিও বানিয়েছে। আমি সুজাতাদির বিরুদ্ধে কথা বলিনি, একটাও কথা বলিনি। এটা হচ্ছে নেমক হালালি, আর তুমি নেমক হারাম। বুঝতে পেরেছো? সুজাতাদি আমার যে উপকার করেছে আমি সারা জীবন মনে রাখবো, আর মনে রেখে তার বিরুদ্ধে একটাও কথা বলবো না। বুঝতে পারলে? আর তুমি যেই বাড়িতে গিয়ে খাও সেই বাড়িরই একেবারে তার পেছনটা খুলে দাও, যেরকম কিনা নিজের ভাইয়েরটা করেছো, পেছন খুলে রেখে দিয়েছো। দল এরকম হয় না, আমি তো শুনেছি, এরকম জ্ঞান আমি শুনেছি। দল এমনই, দল না, সবচেয়ে বড় কথা হচ্ছে দেখবা যে ক্রিমিনাল হয় তারও একটা লয়ার থাকে, এবং সেই লয়ার কিন্তু তার পেশার উপরে নজর দেয়, কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু সেটা কিন্তু করে না। তার পেশা কি? তার পেশা হলো একটা ক্রিমিনালের লয়ার যে হয়, তার পেশা, যে কোনো লয়ার, তার পেশা হচ্ছে তার ক্যান্ডিডেটকে জেতানো। যদিও সত্য কখনো চাপা থাকে না, কিন্তু সেই উকিল কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে যায় কি করে আমি আমার ক্লায়েন্টকে জেতাবো। সে জানে যে সে দোষী, তারপরেও তাকে বাঁচানোর চেষ্টা করে। আর তুমি মাঝপথে তো হাত ছেড়েইছো, কারণ তোমাকে আর প্রায়োরিটি দিচ্ছিল না। তার জন্য তোমার কথা হচ্ছে তোমাকে মাথায় তুলে নাচতে হবে। হাট, মাথায় থাকার মতন না কাজ করতে হয়, মাথায় চড়ে থাকার মতন কাজ করতে হয়। মাথায় এমনি চড়ে থাকলে সে বোঝা হয়, ওরকমই লাথ মেরে ফেলে দিতে হয়। যেরকম তোমাকে লাথ মেরে ফেলেছে সেরকম ভাবেই ফেলতে হয়। আজকে হঠাৎ করে মর্কটের সব কথা সত্যি হয়ে গেল, আমি বলবো না যে মর্কট তোমাকে নিয়ে, তোমার মেয়েকে নিয়ে যেই ধরনের নোংরা কথা বলেছে সেগুলো সত্যি, কখনো বলবো না। কারণ এটা আবার রুল,
যে নোংরা, তোমাকে ছোট করার জন্য আমি সেই নোংরাকে সঠিক কখনো বলতে পারবো না, কিন্তু তুমি সেই নোংরার মতনই নোংরা। সেই কারণে হঠাৎ করে আজকে তোমার কাছে মর্কট সত্যি হয়ে গেল, তাই না? যাই হোক, কিছু দেখলাম তোমাদের মতন মানুষ এই ওয়াইটিতে না আসলে দেখতে পারতাম না। এবার আসি রিম্পার কাছে। দেখ, গুনাচিনা কিছু মানুষের ভিডিও আমি দেখি, যার মধ্যে তুই আছিস, এই কিমাদি আছে, তনুশ্রী আছে, বেশ কিছু মানুষের ভিডিও আমি দেখি, তাই তোদেরটাই চোখে পড়ে। তাই চোখে পড়লে যা বুঝি সেটা নিয়ে দেখ। তোদের মতন চালাক আমি না, মূর্খ বলছিস তো, অ্যাবসলিউটলি আমি এগ্রি করছি কথাতে, তোর কথার সাথে আমি এগ্রি করছি যে হ্যাঁ আমি মূর্খ, কিন্তু অতিরিক্ত চালাকও হওয়া ভালো না, জানিস তো? তোরা হচ্ছিস অতিরিক্ত চালাক। আমি আমার ভিডিওটাতে কি বলেছিলাম যে আমি এই কারণের জন্য এতদিন বলিনি, তারপরেও তুই বলছিস কেন বলিসনি? দর্শকরা তো জানতে চেয়েছিল, তোকে বলেছিল দর্শকরা জানতে চেয়েছে। দর্শকরা, তুই মোল্ড করতে চেষ্টা করছিস, আমি বলিনি যে মোল্ড করে ফেলেছিস। আমি বলছি মোল্ড করার চেষ্টা করছিস, নেহাতি খতরনাক। খতরনাক চালাক না হলে পরে এরকম কাজটা করতে পারতিস না, বুঝতে পেরেছিস? আমি মূর্খ আছি, আমি যেন মূর্খ হয়ে থাকি, তোদের মতন চালাক হওয়ার আমার দরকার নেই। আমি প্রথমেই বলে দিয়েছি, ভিডিওটা করার সময়তেই বলে দিয়েছি যে আমি এই কারণের জন্য বলিনি, আমি ভেবেছিলাম সবটা হবে তারপরে বলবো। তারপরেও তুই বলছিস কেন বলিসনি? তোরা এখন সেট করে দে না, তোরা সেট করে দে আমাকে কি বলতে হবে কি না বলতে হবে। বাই দ্য ওয়ে, আমি ভিডিও করলাম তার পরিবর্তে বলতে বসে গেলি। যখন এই কিমাদি তোর চরিত্রের চচ্চড়ি করছিল তখন তো তোর মুরদ হয়নি বলার, কেন সম্মান করছিলিস? হাট, সম্মান এখানে আবার কেউ? তুই জানিস সে যদি মুখ খোলে তুই লুকানোর জায়গা পাবি না, বুঝতে পেরেছিস? সেই কারণে তুই বলিসনি। গাটস, গাটস যেটাকে বলে গাটস। আর আমার বিরুদ্ধে বলাটা খুব সহজ, কারণ আমি নিজেই বলে দিয়েছি মুখ নোংরা করব না, পার্সোনাল অ্যাটাকও আর করবো না। নতবা এই যে তুই বললি না, তুই কথায় কথায় বলিস না, কথায় কথায় ওই যে কেসটা নিয়ে, কেস চলছে যে ভিন রাজ্যে যে কেস চলছে সেটা নিয়ে প্রত্যেকটা ভিডিও করার আগে শুরুতে বলিস না, তাহলে শুরুতে আমিও তোকে নিয়ে মানুষ যেটা নিয়ে খোঁচা মারে সেটা নিয়ে বলে তারপরে শুরু করতাম, বুঝতে পেরেছিস? অন্য করলে দোষ হয়ে যায়, আর তুই যখন করিস সেটা হচ্ছে কি একটা ভিত তুই তৈরি করে রেখে দিলি, একটা ভিত তৈরি। ও তো করেছিল, তুই সাধু ছিলিস, তুই কিছু করিসনি, তুই কিছু বলিসনি, এই তো সদ্য সদ্য তোদের জুবান ফুটলো, বুঝতে পারলি? যা বলেছি আমি হিসাব করে বলেছি, হয়তো হাইপার হয়ে বলেছি, কিন্তু কথাগুলি ঠিক বলেছি। এখানে সমঝোতা মানে বোকামো, গাধামো, ঠিক আছে? বিশেষ করে তোদের মতন মানুষের সাথে। তোরা ভিডিও কর, তোরা ভিডিও কর, তোরা নাম নিয়ে ভিডিও কর, আমিও যেমন নাম নিয়ে ভিডিও করলাম, ঠিক আছে? ভিডিও কর, বাট ওই যে সমঝোতা, হাট, তেল গায়া তেল লেনে সমঝোতা, তেল লেনে তেরি মা কি। যাই হোক, চলো এই ভিডিওটাই পর্যন্তই রাখলাম। আজকে আমার এই রূপ দেখে সবাই বলবে এই তো সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ বাবা, সব ঠিক হয়ে গেছে। আমি এখানে আর কোনো ক্লারিফিকেশন দিতে আসবো না, যা হবে দেখাবো, তার পরবর্তীতে যা হবে হবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।